লগ ইন করার পরে আমাদের ড্যাশবোর্ডে 4টি বক্স শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউশন লিস্ট, ইন প্রোগ্রেস, টোটাল পেন্ডিং, টোটাল সাবমিটেড। ইনস্টিটিউশন লিস্টে আমাকে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসাইন করা হয়েছে সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা দেখতে পাবো। ইন প্রোগ্রেস এরিয়াতে আমরা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান তাদের তালিকা দেখাবে। টোটাল পেন্ডিং অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করেছি কিন্তু এখনো সাবমিট করিনি তার তালিকা টোটাল পেন্ডিং এ দেখাবে। এবং টোটাল সাবমিটেডে আমরা যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান সাবমিট করেছি তার তালিকা দেখাবে। উপরে বাম পাশে মেনু বারে যদি ক্লিক করি এখানে আমরা দেখতে পাবো অ্যাপের নাম, ভার্সনের নাম এবং ইউজার আইডি দেখাচ্ছে। নিচে ইনস্টিটিউশন লিস্ট, জেনারেট এরর লগ, লগ আউট দেখাচ্ছে। ইনস্টিটিউশন লিস্টে আমাদের প্রতিষ্ঠানের তালিকা দেখাবে। জেনারেট এরর লগে আমাদের মোবাইলে যদি কোনো এরর দেখা দেয় বা কোনো কারণে মোবাইলের ডাটা লগ ইন হচ্ছে না, ডাটা সেভ হচ্ছে না, সাবমিট হচ্ছে না ইত্যাদি কারণে যে সমস্ত এরর হবে তা আমরা আমাদের টেকনিক্যাল সুপারভাইজারের সাথে শেয়ার করার জন্য এই জেনারেট এরর লগ বাটনে ক্লিক করে তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারবো। লগ আউটের মাধ্যমে আমরা অ্যাপ থেকে লগ আউট করতে পারবো। শুরুতেই আমরা হোম পেজে চলে যাচ্ছি। এখান থেকে ইনস্টিটিউশন লিস্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাগুলো দেখাচ্ছে, যেখানে আমি যে সমস্ত প্রতিষ্ঠান আমি ভিজিট করে তথ্য সংগ্রহ করব। উপরে একটি বাটন দেখতে পাচ্ছি, অ্যাড নিউ নন ইএন ইনস্টিটিউশন। অর্থাৎ এমন অনেক প্রতিষ্ঠান থাকবে যা এই তালিকা নাই, কিন্তু মাধ্যমিক শিক্ষা অফিসার বা থানা শিক্ষা অফিসার বলবেন যে প্রতিষ্ঠানটি আপনি জরিপ করেন। সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ ইনস্টিটিউশন বাটনে ক্লিক করব। এরপরে নিচে রয়েছে রিফ্রেশ বাটন। রিফ্রেশ বাটন কখন প্রয়োজন পড়বে? যখন আমার ইনস্টিটিউশনের তালিকা হালনাগাদ হবে, অর্থাৎ আমার এখানে ছিল 14টা, পরে মাধ্যমিক শিক্ষা অফিসার আমাকে আরো 2টি দিয়েছেন। সেক্ষেত্রে আমি এই দুটো তালিকা হালনাগাদ করার জন্য আমি এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করব। নিচে আমাকে যে সমস্ত প্রতিষ্ঠান দেওয়া হবে তার তালিকা দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রতিষ্ঠানের তালিকা দেখা যাচ্ছে। আমরা এখান থেকে একটি প্রতিষ্ঠানে তথ্য হালনাগাদ করব। তো আমরা এখানে ঢাকা সিটি কলেজ যে প্রতিষ্ঠানটি আছে সেখানে এডিট বাটন বা পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে প্রতিষ্ঠানের তথ্য দেখাচ্ছে। প্রথমে দেখাচ্ছে ইআইনভুক্ত প্রতিষ্ঠান, ইআইন নাম্বার, প্রতিষ্ঠানের নাম। এই অংশটুকু কিন্তু এডিট করা যাবে না। কোনো প্রতিষ্ঠান যদি মনে করেন যে তার প্রতিষ্ঠানের নামের বানান ভুল আছে, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রত্যয় নিয়ে ব্যানবেজে যোগাযোগ করবেন। আমরা তার তথ্য পরিবর্তন করে দেব। ঠিকানাতে যদি আমি ক্লিক করি তাও আমি দেখতে পাচ্ছি যে ঠিকানা আমি পরিবর্তন করতে পারছি না। তো বিভাগ, জেলা, উপজেলা পর্যন্ত আমরা এটা ফিক্স করে রেখেছি। কারো যদি এখানে পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ব্যানবেজে যোগাযোগ করলে আমরা তার তথ্য হালনাগাদ করে দেব। আমরা যে অংশটা নিয়ে কাজ করব সেটা অংশ পৌরসভা থেকে শুরু হবে। পৌরসভা, সিটি কর্পোরেশন বা ইউনিয়ন। এখানে আমরা ক্লিক করি। এই প্রতিষ্ঠানটি যে এলাকায়, পৌরসভা যদি হয় সেখানে পৌরসভা সিলেক্ট করতে হবে, ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন। যেহেতু ঢাকা সিটি কলেজটি আমাদের সিটি কর্পোরেশন, আমরা সিটি কর্পোরেশন ক্লিক করলাম। সিটি কর্পোরেশনের নাম দেব। বলে রাখা ভালো, এক্ষেত্রে অবশ্যই ইংরেজিতে কিন্তু তথ্য পূরণ পূরণ করতে হবে। অর্থাৎ যত তথ্য আমি প্রদান করি সব তথ্য কিন্তু ইংরেজিতে দিতে হবে। ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড যদি থাকে আমরা এখানে স্যাম্পল হিসেবে 10 দিচ্ছি। হাউস, রোড, গ্রাম এগুলা যদি তথ্য থাকে সেক্ষেত্রে আমরা দিব। রাস্তা দিব, আমরা এখানে টেস্ট পারপোজে রাস্তা দিচ্ছি। তারপর আমরা নিচে চলে যাব। বেসিক ইনফরমেশন, প্রতিষ্ঠার তারিখ। আমরা এখান থেকে প্রতিষ্ঠানের তারিখ পরিবর্তন করে নিতে পারবো। প্রতিষ্ঠান ভবনের মালিকানা, নিজস্ব ভাড়া অভয় ধরন, আমরা এখান থেকে নিজস্ব দেই। নিজস্ব জমিতে হলে জমির পরিমাণ, জমির পরিমাণ কত শতাংশ তা এখানে দিতে হবে। জমির দলিল আছে কিনা, যদি থাকে হ্যাঁ দেব, না থাকলে না দেব। জমির মিউটেশন আছে কিনা, খাজনা দেওয়া হয় কিনা, একাডেমিক কার্যক্রম চলমান আছে কিনা। তো একাডেমিক কার্যক্রম চলমান আছে কিনা এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। অনেক প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম চলমান থাকবে না, সেক্ষেত্রে আমরা না দেব। এরপর আমরা পরবর্তীতে চলে যাই। এক্ষেত্রে আমরা সিলেক্ট করব প্রতিষ্ঠানের ধরন।
প্রতিষ্ঠানটির সর্বোচ্চ স্তর। এই তথ্যগুলো আমরা প্রতিষ্ঠান প্রধান থেকে সংগ্রহ করে নেব। শিক্ষার্থীদের ধরন, অনুমোদন স্ট্যাটাস। সেক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো অনুমোদন আছে। স্থাপনের অনুমোদন, পাঠদানের অনুমোদন, স্বীকৃতি যদি থাকে স্বীকৃতি, যদি না কোনোটি না থাকে তবে কোনোটি না দেব। ব্যবস্থাপনার ধরন ক্লিক করব, এমপিও স্ট্যাটাস ক্লিক করব। সংযুক্ত কারিগরি প্রতিষ্ঠান আছে কিনা হ্যাঁ বা না, যদি হ্যাঁ হয় তবে সংযুক্ত কারিগরি প্রতিষ্ঠানের ধরন আমরা সিলেক্ট করে নেব। পাঠদানের মাধ্যম, যদি বাংলায় পাঠদান করা হয় তবে বাংলা সিলেক্ট করতে হবে, ইংরেজি হলে ইংরেজি, যদি ইংলিশ ভার্সন হয় সেক্ষেত্রে ইংলিশ ভার্সন, আরবি মাধ্যম হলে আরবি। প্রতিষ্ঠানে কয়টি শিফট চালু আছে এটা আমরা সিলেক্ট করব, তারপর নেক্সটে যাব। ঠিক এভাবে আমরা প্রতি পেজের তথ্য সিলেক্ট করব। এক্ষেত্রে আমরা খুব দ্রুত যাচ্ছি। ভৌগোলিক অবস্থান, অনেক প্রতিষ্ঠানে ভৌগোলিক অবস্থান হাওর, চরাঞ্চল বা শিল্পাঞ্চল, চা বাগান বিভিন্ন এলাকা হতে পারে। সেক্ষেত্রে আমরা নির্বাচন করে নেব, যেহেতু প্রতিষ্ঠানটা সমতলে, সমতল সিলেক্ট করলাম। প্রতিষ্ঠানটি বিগত 5 বছরে কি বন্যা আক্রান্ত হয়েছিল কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিতে হবে। শিক্ষার্থীদের শৌচাগার সুবিধা আছে কিনা হ্যাঁ, যদি শৌচাগার থাকে তবে ছেলেদের জন্য কয়টি, মেয়েদের জন্য কয়টি, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য কোনো শৌচাগার যদি থাকে, শিক্ষকদের জন্য শৌচাগার আছে কিনা, পুরুষ শিক্ষকের জন্য কয়টি, নারী শিক্ষকের জন্য কয়টি, কমন টয়লেট কয়টি। যদি কোনো তথ্য না থাকে তবে আমরা সেক্ষেত্রে শূন্য দেব, অবশ্যই খালি রাখা যাবে না, অবশ্যই শূন্য দিতে হবে যদি না থাকে তথ্য। প্রতিষ্ঠানে ওয়াল ব্লক আছে কিনা হ্যাঁ, শিক্ষক পুরুষের জন্য কয়টি, নারী শিক্ষকের জন্য কয়টি, ছাত্রদের জন্য কয়টি, ছাত্রীদের জন্য কয়টি, ছাত্রীদের জন্য ন্যাপকিন সহ স্যানিটারি আছে কিনা সকলের জন্য, শিক্ষার্থীদের জন্য কমন রুম আছে কিনা, যদি থাকে তবে হ্যাঁ দিতে হবে, ছাত্রদের জন্য কয়টি, ছাত্রীদের জন্য কয়টি। প্রতিষ্ঠানটিতে কার্যকরী পিটিএ আছে কিনা, যদি পিটিএ থাকে হ্যাঁ দেব, না থাকলে না দেব। প্রতিষ্ঠানে ফার্স্ট এড বক্স আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় কিনা, যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিত হয় তবে বিগত 3 মাসে কতবার করা হয়েছে। প্রতিষ্ঠানে খেলার মাঠ আছে কিনা, প্রতিষ্ঠানে নিয়মিত সমাবেশ হয় কিনা, জাতীয় দিবসগুলো যথাযথভাবে পালন করা হয় কিনা, প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে কিনা, এটা প্রতিষ্ঠানে সহপাঠ কার্যক্রম পরিচালিত হয় কিনা সেটা সিলেক্ট করব। সহপাঠ কার্যক্রম কি কি সেগুলো সিলেক্ট করে নিতে হবে। কার্যকর বিএনসিসি, কার্যকর গাইডস, বিতর্ক প্রতিযোগিতা, অর্থাৎ যেটা থাকে সেটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয় কি, যদি হ্যাঁ দেন তাহলে কি কি সেটা আমরা সিলেক্ট করে দেব। তথ্যগুলো আমরা প্রতিষ্ঠান প্রধান থেকে সংগ্রহ করব। সীমানা প্রাচীর আছে কিনা, যদি থাকে তবে সীমানা প্রাচীরের ধরন কি সেটা আমরা সিলেক্ট করে দেব। নিরাপদ পানির ব্যবস্থা আছে কিনা, যদি থাকে তবে সেটা কোন ধরনের, টিউবওয়েল, ঝর্ণা, কুয়া, সেটা আমরা সিলেক্ট করে দেব, বা সাপ্লাই পানি। র্যাম্পের ব্যবস্থা আছে কিনা, র্যাম্প হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য, যদি ওই যে হুইল চেয়ারের ব্যবস্থা, হুইল চেয়ারের যে রাস্তাটা তাকে র্যাম্প বলে। প্রতিষ্ঠানের পারিপার্শ্বিক পরিবেশ সংক্রান্ত তথ্য কি কি আছে সেটা আমরা সিলেক্ট করে দেবো এখানে। প্রতিষ্ঠানে বিদ্যুৎ আছে কিনা, যদি থাকে তবে কোন ধরনের বিদ্যুৎ, জাতীয় গ্রিড, জেনারেটর বা সোলার, সেটা আমরা সিলেক্ট করে নেক্সটে দেবো। ঠিক এভাবে আমরা পরবর্তী পেজে চলে যাব। আমরা একটু যদি বাম পাশে দেখি, বাম পাশে মেনুতে ক্লিক করলে এখানে দেখতে পাবো আমাদের কয়টি পেজ। টোটাল আমাদের পেজ রয়েছে এখানে 1 2 3 4 5 6 7 8, 8টি পেজ সম্পন্ন করার পরে আমাদেরকে কিন্তু ফাইনাল সাবমিটে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি পেজ অলরেডি সেভ করা হয়েছে। এখন আমরা আছি বিল্ডিং এন্ড লাইব্রেরিতে। ঠিক এভাবেই আমরা প্রত্যেকটা পেজ সেভ করার পরে আমরা যদি একটু দেখি যে কমপ্লায়েন্স 1 এ কি রয়েছে। কমপ্লায়েন্স 1 এ রয়েছে পিভিজিএসআই সংক্রান্ত তথ্য। পিভিজিএসআই অর্থ হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠান এই স্কিমের আওতায় আর্থিক অনুদান পেয়েছেন তাদের তথ্য এখানে যাবে। যেসব প্রতিষ্ঠান পিভিজিএসআই কমপ্লায়েন্স পিভিজিএসআই এর অনুদান পাননি তাদের এখানে কিন্তু তথ্য না আসবে। যদি প্রতিষ্ঠানের হ্যাঁ দেন তবে হ্যাঁ ক্ষেত্রে কিন্তু অনেকগুলো তথ্য আছে যেগুলো তাকে ফিল আপ করে দিতে হবে। ঠিক তেমনি আমরা যদি কমপ্লায়েন্স 2 তে যাই সেক্ষেত্রে স্ট্যান্ডিং রিডিং হ্যাবিট স্কিমের আওতায় যে সমস্ত প্রতিষ্ঠান অনুদান পেয়েছে তাদের তথ্য আমাদের এখানে দিতে হবে। সেক্ষেত্রে হ্যাঁ সিলেক্ট করে আমাদের এখানে সেই সমস্ত তথ্য কিন্তু আমাদের এখানে পূরণ করতে হবে। পূরণ করার পরে আমরা চলে যাব ইমেজ এবং লোকেশনে। ইমেজ এবং লোকেশনে যাওয়ার পরে আমাদের কাছে কিন্তু গুগল থেকে
সরি, মোবাইল অ্যাপ থেকে আমাদের কিন্তু ছবি তোলার জন্য পারমিশন চাবে। তো আমরা পারমিশন দিয়ে নেব এবং আমাদের এখানে যদি জিপিএস অন না করা থাকে, আমরা জিপিএসটা কিন্তু অন করে নেব। আমরা এখানে জিপিএসটা অন করে নিচ্ছি। এখন আমরা গেট কারেন্ট লোকেশনে ক্লিক করব। সেক্ষেত্রে আবার অনুমোদন চাবে, আমরা দেব। অনুমোদন দেওয়ার পরে আমাদেরকে অপেক্ষা করতে হবে। যতটা সম্ভব অ্যাকুরেসি যতটা সম্ভব অ্যাকুরেসি 4 মিটারের ভিতরে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। এজন্য আমাদেরকে খোলা মাঠে খোলা মাঠে অবস্থান করতে হবে। যে সমস্ত প্রতিষ্ঠানে খোলা মাঠ নেই কিন্তু ছাদ রয়েছে, ছাদ ব্যবহার করা যাবে প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে। সেখানে কিন্তু ছাদের উপর থেকে তথ্য সংগ্রহ করতে হবে। তো আমরা যদি একটু অপেক্ষা করি, আমরা দেখব যে আমাদের অ্যাকুরেসি ধীরে ধীরে 4 মিটারের দিকে চলে আসবে। তার জন্য একটু সময় নিতে হবে। সময় নিয়ে আমরা এটা অ্যাকুরেসি 4 মিটারের ভিতরে নিয়ে আসবো। আমরা উপরে ম্যাপ দেখতে পাচ্ছি, সেখানে মার্কার দেখাচ্ছে, আমাদের অবস্থানটা দেখাচ্ছে। আমরা এখান থেকেও কিন্তু শিওর হতে পারবো যে আমাদের লোকেশনটা ঠিকমতো আসতেছে। যখন সঠিকভাবে 4 মিটারের ভিতরে চলে আসবে এবং আমাদের লোকেশনটা অ্যাকুরেট হবে, তখন আমরা স্টপ সার্চিং দেব। স্টপ সার্চিং দেওয়ার পরে সে কিন্তু হরিজন্টাল অ্যাকুরেসি, ভার্টিক্যাল অ্যাকুরেসি, ল্যাটিটিউড এবং লংটিটিউড কিন্তু চলে আসবে। তো এটা ছিল লোকেশনের কাজ। নিচে আমরা চলে যাব টেক পিকচার। টেক পিকচারের ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠানের নাম সম্বলিত যে সাইনবোর্ড থাকুক বা প্রতিষ্ঠানের গায়ে যদি, বিল্ডিং এর গায়ে যদি নাম থাকে, সেটা আমরা ছবি নেব, প্রতিষ্ঠানের ছবি নেব। তো সেক্ষেত্রে আমরা টেক পিকচারে ক্লিক করব। টেক পিকচারে ক্লিক করলে আমরা এখানে টেস্ট পারপাজে একটা ছবি নিচ্ছি, এখানে টেক পিকচারে ক্লিক করব। টেক পিকচারে ক্লিক করার পরে কিন্তু আমাদের ছবিটা চলে আসবে। তো ঠিক এভাবে আমরা প্রতিষ্ঠানের তথ্য, অর্থাৎ জিপিএস লোকেশন এবং ছবি নেব। ছবি নেওয়ার পরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করে আমরা এখন আছি ফাইনাল সাবমিশন পেজে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে প্রথম জেনারেল ইনফরমেশন, ল্যাটিটিউড, লংগিটিউড, টাইপ অ্যান্ড লেভেল, জিওগ্রাফিক্যাল ফ্যাসিলিটিস, এই ঘরগুলো পূরণ করেছি, ছবিও নিয়েছি। কিন্তু টিচার, স্টাফ অ্যান্ড স্টুডেন্টস কমপ্লায়েন্স এবং কমপ্লায়েন্স টু, এই তথ্যগুলো কিন্তু আমরা পূরণ করিনি। যখন আমরা এগুলো পূরণ করব, তারপরে কিন্তু নিচে আমাদের সাবমিট বাটন আসবে। তো আমরা চলে যাই জিওগ্রাফিক্যাল ফ্যাসিলিটিসের পরে বিল্ডিং অ্যান্ড লাইব্রেরি। বিল্ডিং অ্যান্ড লাইব্রেরিতে যদি আমরা চলে যাই, এখানে বলছে যে মোট ভবন সংখ্যা কত। আমরা দিই একটি, ভবনের নাম, কততলা ফাউন্ডেশন, কততলা নির্মিত হয়েছে, ভবনের বছর, কক্ষ সংখ্যা কতটি, ভবনের ধরন, ভবনের অবস্থা, নতুন বিল্ডিং স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গা আছে কিনা, যদি থাকে তবে কত শতাংশ আছে, ব্যবহারের ভিত্তিক কক্ষ সংখ্যা কত। ব্যবহার ভিত্তিক কক্ষ সংখ্যা কত, সাধারণ ক্লাসরুম আমরা বলি 10, মাল্টিমিডিয়া 2টি। এই প্রতিষ্ঠানের তথ্যগুলো আমরা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করব। পৃথক লাইব্রেরি আছে কিনা, যদি পৃথক লাইব্রেরি থাকে তবে লাইব্রেরিতে বইয়ের সংখ্যা কত। প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, অর্থাৎ এই গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞানের সহকারী শিক্ষক আছে কিনা সেটা আমরা সিলেক্ট করব। আইসিটি ল্যাব আছে কিনা, আইসিটি ল্যাবে সচল কম্পিউটার সংখ্যা কত, ল্যাপটপের সংখ্যা কত, ল্যাববিহীন সচল ডেস্কটপের সংখ্যা কত, প্রতিষ্ঠানে আইসিটি শিক্ষক আছেন কিনা, উত্তর হ্যাঁ হলে কতজন, ইন্টারনেট সুবিধা আছে কিনা, তবে সেই ইন্টারনেট সুবিধাটা কোন ধরনের, ব্রডব্যান্ড না ওয়াইফাই না মডেম, সেটা আমরা সিলেক্ট করে দেবো। পাঠদানের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে কিনা, প্রতিষ্ঠানটি কি পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, যদি হয় তবে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ যে কেন্দ্রে পাবলিক পরীক্ষা দেয় তার নাম। প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ অন্য কোনো প্রতিষ্ঠানে পাবলিক পরীক্ষার জন্য নিবন্ধিত কিনা। এবার আমরা নেক্সট পেজে চলে যাই। টিচার, স্টাফ অ্যান্ড স্টুডেন্টস। 2024 সালে মোট শিক্ষকের সংখ্যা কত ছিল, মহিলা শিক্ষকের সংখ্যা কত ছিল, কর্মচারীর সংখ্যা কত ছিল, মহিলা কর্মচারীর সংখ্যা কত,
প্রশিক্ষিত বিএড, বিএমএড ফিজিক্যাল এডুকেশন শিক্ষকের সংখ্যা। অবশ্যই তথ্যগুলো প্রতিষ্ঠান প্রধান থেকে সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠানের শিক্ষার্থী সম্পর্কিত তথ্য 2024 সালে মোট শিক্ষার্থী কত ছিল? ছাত্রীর সংখ্যা কত? শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা আমাকে দিতে হবে 2024 সালে ক্লাস 6-এ আসন সংখ্যা কত? ক্লাস 6-এর আসন সংখ্যা। মোট শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? ক্লাস 7-এ কতজন? আসন সংখ্যা। ক্লাস 8-এ কত ছিল? ক্লাস 8-এর আসন সংখ্যা। আসন সংখ্যা অর্থ হচ্ছে যতজন শিক্ষার্থী ভর্তি করানো যাবে এরকম আসন সংখ্যা। ক্লাস 9-এ আসন সংখ্যা কত? ক্লাস 10-এ আসন সংখ্যা। ঠিক তেমনি আমরা যদি ক্লাস 11 থাকে, ইন্টারমিডিয়েট থাকে তারও তথ্য আমরা এখানে দিয়ে দিচ্ছি। সংযুক্ত কারিগরি তথ্য। মোট শিক্ষকের সংখ্যা, যেহেতু আমরা সংযুক্ত কারিগরি তথ্য সিলেক্ট করেছি, তো সেক্ষেত্রে আমরা এখানে তার তথ্য দেব। মোট শিক্ষকের সংখ্যা আমরা দিচ্ছি এখানে। মহিলা শিক্ষকের সংখ্যা, মোট কর্মচারীর তথ্য, মহিলা কর্মচারী তথ্য, কারিগরি শাখায় প্রশিক্ষিত শিক্ষকের সংখ্যা, আইসিটি প্রশিক্ষিত শিক্ষকের সংখ্যা। 2024 সালে আসন সংখ্যা কত ছিল কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থী? মোট শিক্ষার্থী কতজন ভর্তি হয়েছিল? ছাত্রী কতজন ভর্তি হয়েছিল? এভাবে তথ্য দেওয়ার পরে আমরা নেক্সট পেজে চলে যাব। পিবিডিএসএ কমপ্লায়েন্স সংক্রান্ত তথ্য। পিবিডিএসএ আছে কিনা, যদি প্রতিষ্ঠানটি অনুমোদন পেয়ে থাকে তাহলে হ্যাঁ দেব। হ্যাঁ দেওয়ার পর কোন অর্থ বছর 2024-25 না 23-24-এ উনি টাকাটা পেয়েছিলেন? 23-24-এ যদি পেয়ে থাকেন, অনুদান পাওয়ার পর টাকা কি ফেরত দিয়েছেন? 2022-23 প্রতিষ্ঠানে কার্যকরী প্রতিষ্ঠানে ব্যবহৃত কমিটি আছে কিনা, হ্যাঁ বা না? তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, শিক্ষা প্রতিষ্ঠানের এই সংক্রান্ত যেসব নথি রয়েছে সেসব নথি দেখে কিন্তু আমরা এগুলো ফেরত পূরণ করতে পারি। অর্থাৎ উনি বলেছেন টাকাটা ফেরত দিয়েছেন, তো ফেরত দিলে অবশ্যই তার চালান রয়েছে। আ প্রতিষ্ঠানের কার্যকরী যদি কমিটি থাকে তবে সেটার রেজোলিউশন রয়েছে। 22-23 প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি ছিল কিনা? যদি কমিটি থাকে তবে কমিটির একটা কিন্তু আদেশ রয়েছে, সেটা আমরা এভাবে দেখতে পারি। যৌন হয়রানি প্রতিরোধ কমিটির নিয়মিত কাজ করেছেন কি? সেটা আমরা যাচাই করে এখানে হ্যাঁ বা না দেব। 22-23 সালে নির্ধারিত সময়ে ইএমএস এর তথ্য দাখিল করেছেন কিনা? অবশ্যই সেটার প্রিন্ট ফর্ম আছে। সেই প্রিন্টেড ফর্ম দেখে আমরা এটা নির্ধারণ করব যে উনি দিয়েছেন কিনা এটা। বিগত 2 বছরে এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফল প্রতিষ্ঠানের পারফরম্যান্সের বিবরণ। সেক্ষেত্রে আমরা এগুলো টেস্ট ডাটা দিচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে তথ্য যাচাই করে দিতে হবে। এসএসসি পরীক্ষা 2021 এর তথ্য, অর্থাৎ 2021 সালে এসএসসি পরীক্ষার তথ্য এবং 2022 সালে এসএসসি পরীক্ষার তথ্য। 2021 এর এইচএসসি পরীক্ষার তথ্য, 2022 সালে এসএসসি পরীক্ষার তথ্য। তো আমরা এখানে স্যাম্পল ডাটা হিসেবে দিচ্ছি। বোর্ডের পাশের হার, অবশ্যই বোর্ডের পাশের হার প্রতিষ্ঠান প্রধান থেকে আমরা আ অবশ্যই সিউর হয়ে তারপরে এখানে দিতে হবে। এখানে ক্যালকুলেশন একটা ব্যাপার আছে। টোটাল শিক্ষার্থী কত ছিল? আর সেই অনুযায়ী বোর্ডের পাশের হার কত সেটা ওনারা আমাদেরকে সরবরাহ করবেন, সেটা আমরা এখানে লিখে দেব। এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা 2022 সালে
সেক্ষেত্রে আমরা এখন এসএসসি দিচ্ছি, ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীর সংখ্যা টেস্ট ডাটা দিচ্ছি। সালে শিক্ষার্থীদের উপস্থিতি, 2022 সালে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকবৃন্দের উপস্থিতি। 22-23 সালে প্রতিবেদন কার্ড বা বোর্ড সংরক্ষণ বিষয়ক তথ্য একাধিক উত্তর হতে পারে। নিয়মিতভাবে হালনাগাদ করা হয়েছে কিনা, দৃশ্যমান স্থানে প্রদর্শিত হয়েছে কিনা, নিয়মিত হালনাগাদ সংরক্ষণ সঠিকভাবে হয়েছে কিনা, এটা আমরা সিলেক্ট করব। ছাত্রছাত্রীদের জন্য পৃথক ওয়াশরুম যদি থেকে থাকে, তবে প্রত্যেক 100 জন ছাত্রছাত্রীর জন্য আলাদা ওয়াশ ব্লক আছে কিনা, এটা আমরা কিভাবে ভেরি করব? সকল স্টুডেন্ট যেটা আছে সেটা আমরা যোগ করে তাকে দিয়ে ভাগ করবো যতগুলো ওয়াশরুম বা ওয়াশ ব্লক আছে তা দিয়ে। তো 100 জনের মধ্যে যদি 100 জনের জন্য যদি থাকে তাহলে আমরা হ্যাঁ দিব, নাহলে না দিব। যথাযথ কমন রুম আছে কিনা, যথাযথ ফার্স্ট এড ব্যবস্থা আছে কিনা, প্রতিষ্ঠানের পরিষ্কার পরিচ্ছন্ন সংক্রান্ত তথ্য, যথাযথ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রয়েছে কিনা সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব। ঠিক তেমনি আমরা এই সমস্ত তথ্য প্রদান করে নেক্সট পেজে চলে যাব। আমি আবার বলছি, প্রতিষ্ঠানের প্রদান থেকে এই তথ্যগুলো যাচাই করে তবেই কিন্তু আমাদের এখানে প্রয়োজন প্রদান করতে হবে। তো আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। স্ট্যান্ডিং রিডিং হ্যাবিট বা কমপ্লায়েন্স ভেরিফিকেশন, এক্ষেত্রে যদি স্ট্যান্ডিং রিডিং হ্যাবিটের অনুমোদন পেয়ে থাকেন তবে সেক্ষেত্রে তথ্য দিতে হবে। তো প্রতিষ্ঠানে এসআরএস স্কিমের আওতায় প্রশিক্ষিত সংগঠক আছে কিনা, বই প্রাপ্তির তারিখ, কত তারিখে আমরা বই পেয়েছিলাম সেটা আমি এখানে সিলেক্ট করে দেই। স্কিমের আওতায় প্রাপ্ত বইগুলি রেজিস্টার করা হয়েছে কিনা, শ্রেণীভিত্তিক প্রাপ্ত বইয়ের সংখ্যা, ক্লাস 6 এর জন্য কয়টা বই পেয়েছি, ক্লাস 7 এর জন্য কয়টা পেয়েছি, 8 এর জন্য কয়টা পেয়েছি, 9 এর জন্য কয়টা পেয়েছি। উপকরণ সমূহ, তথ্য রেজিস্টার, সংগঠক ম্যানুয়াল, বিভিন্ন ধরনের ফর্ম, পরিচয়, প্রচারপত্র, সদস্য কার্ড পেয়েছেন কিনা, বই সংরক্ষণের বুকশেলফ আছে কিনা। বুকশেলফটা আমরা দেখবো, যদি থাকে তাহলে হ্যাঁ দিব, না থাকলে না দেবো। প্রতিটা তথ্য কিন্তু আমরা যাচাই করে দিব। লাইব্রেরিতে বই পাঠের জন্য চেয়ার টেবিল আছে কিনা, যদি না থাকে না দেবো। বই সরবরাহ রেজিস্টার আছে কিনা। শ্রেণীভিত্তিক সদস্য সংখ্যা, শ্রেণীভিত্তিক সদস্য সংখ্যা অর্থাৎ হচ্ছে প্রতি ক্লাসে কতগুলো মেম্বার কার্ড দেখে আমরা এটা ঠিক করব যে কতজন স্টুডেন্ট ওখানে মেম্বার হয়েছে। ক্লাস 6 এ আমরা দেই, 7 এর জন্য দেই। কর্মসূচি সংগঠন দায়িত্ব পালনের জন্য প্রণোদনা পেয়েছেন কিনা, হ্যাঁ বা না দেব। চুক্তি মেয়াদ 2024-19 এপ্রিল পর্যন্ত সময় বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারগণ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন কিনা, যদি করে থাকেন তবে তাদের হাজিরা আছে সেটা দেখে আমরা হ্যাঁ বা না দেব। প্রতিষ্ঠান পর্যায়ে সদস্য তালিকা সমৃদ্ধ তথ্য রেজিস্টার আছে কিনা সেটা আমরা দেখে আমরা হ্যাঁ বা না দেব। শ্রেণীভিত্তিক শিক্ষার্থী সদস্যদের মাঝে বই বিতরণ করা হয়েছে কিনা, যদি বই বিতরণ করা থাকে তবে বই বিতরণ রেজিস্টার আছে সেটা দেখে আমরা হ্যাঁ বা না দেব। আমরা এখানে হ্যাঁ দিয়েছি। ক্লাস 6 এ কতগুলো বই বিতরণ করা হয়েছে, মনে করি ক্লাস 6 এ বই বিতরণ করা হয়েছিল 50টি, ফেরত এসেছে 50টি। ক্লাস 7 এ বই দেওয়া হয়েছে 40টি, ফেরত এসেছে ধরি আমি 38টি, ফেরত এসেছে 2টি ফেরত আসেনি। ক্লাস 8 এ বিতরণ করা হয়েছিল 60টি, ফেরত এসেছে 60টি। ক্লাস 9 এ বিতরণ করা হয়েছে 50টি, ফেরত এসেছে 50টি। ক্লাস 10 এ বিতরণ করা হয়েছে 60টি, ফেরত এসেছে 55টি। তো এই তথ্যগুলো আমরা যাচাই করে নেব, যাচাই করে তথ্য প্রদান করব। বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃক সংগঠন ম্যানুয়াল বিতরণ করা হয়েছে কিনা, যদি হ্যাঁ করে থাকে তাহলে হ্যাঁ দেব। বই লেনদেন তথ্য বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রেরণ করা হয়েছে, অর্থাৎ এই যে বইগুলো লেনদেন করা হয়েছে এই তথ্য বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রেরণ করা হয়েছে কিনা, যদি করা হয়ে থাকে তবে তার চিঠি দেখব, চিঠি থেকে হ্যাঁ বানা দেবে। এই কর্মসূচি পরিদর্শন করা হয়েছে কিনা, অর্থাৎ এই কর্মসূচি মন্ত্রণালয় থেকে বা বিভিন্ন দপ্তর থেকে পরিদর্শন করা হয়েছে কিনা সেটা আমরা দেখে হ্যাঁ বানা দেব। যদি করা হয়ে থাকে তবে কারা কারা পরিদর্শন করেছে, যদি বিশ্ব সাহিত্য থেকে আসেন, মাউসী মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে আসেন, অন্যান্য কর্মকর্তা আসেন, সেটা আমরা এখানে দেখে সিলেক্ট করে নেক্সটে চলে যাব। তো আমরা অলরেডি গেট কারেন্ট লোকেশন কিন্তু আমরা পেয়ে গেছিলাম একটু আগে। আমরা ছবিও নিয়েছি, তার জিপিএস ম্যাপও নিয়েছি। তো আমরা এখানে নেক্সটে চলে যাই। চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব পেজ কিন্তু আমার এখানে ফিল আপ হয়ে গেছে। বাম পাশে দেখে এখানে দেখতে পাচ্ছেন সব পেজ ফিল আপ হয়ে গেছে। সাবমিট বাটনটাও কিন্তু আসছে। তো এখন কিন্তু আমরা সাবমিট বাটন ফাইনালি আবার
আমরা সাবমিট দেওয়ার আগে আমরা একটু ভালো করে যাচাই করে দেখবো যে সব তথ্য ঠিক আছে কিনা, তারপর আমরা সাবমিট বাটন ক্লিক করব। সাবমিট বাটন ক্লিক করার পরে আমাদের তথ্য সার্ভারে জমা হবে। দেখতে পাচ্ছেন এখানে সঠিকভাবে ইনফরমেশন সাবমিট হয়েছে, ইমেজও সাবমিট হয়েছে। তো আমাদের এই তথ্যটা কিন্তু সাবমিট হয়েছে। আমরা যদি গো টু ড্যাশবোর্ডে যাই, এখানে দেখতে পাবেন টোটাল সাবমিটেড আগে একটি ছিল, এখন কিন্তু দুটো হয়ে গেছে। আমরা যদি একটু যাই ইনস্টিটিউশন লিস্টে, এখানে দেখবো যে আমাদের ঢাকা সিটি কলেজ, এই যে ঢাকা সিটি কলেজ আপনারা দেখতে পাচ্ছেন এটা সেভড, সাবমিশন স্ট্যাটাস সেভড, অর্থাৎ এখানে কিন্তু ফাইনালি সাবমিট হয়েছে। এইভাবেই আমরা প্রতিষ্ঠানের তথ্য আমরা সাবমিট করতে পারি। তো এখানে একটা বলে রাখা ভালো যে আপনি প্রতিষ্ঠানের থেকে তথ্য সংগ্রহ করে নিয়ে এসেছেন, ছবিও নিয়ে আসবেন, জিপিএস লোকেশন অবশ্যই নিয়ে আসবেন। আপনি যদি কিছু তথ্য প্রতিষ্ঠানের থেকে নিয়ে আসেন বা প্রতিষ্ঠানে না গিয়ে যদি তথ্য সংগ্রহ করেন এবং অন্য জায়গা থেকে ছবি কিংবা জিপিএস লোকেশন সাবমিট করে দেন, তা অবশ্যই আমরা সেক্ষেত্রে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেব এবং আমাদের এখানে কিন্তু সেটা ধরা পড়বে যে আপনি তথ্যটা সঠিকভাবে সংগ্রহ করেননি। আরেকটা বিষয় হচ্ছে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে ছবি নিয়ে তারপর জিপিএস লোকেশন নিয়ে এসে যদি যেখানে ইন্টারনেট ব্যবস্থা আছে সেখান থেকে যদি আপনি সাবমিট করেন, তাও কিন্তু সাবমিট করা যাবে। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অর্থাৎ এমন হতে পারে যে এমন এক এলাকায় গিয়েছেন যেখান থেকে তথ্য সংগ্রহ করা যাচ্ছে কিন্তু ইন্টারনেট কানেকশন নাই, ইন্টারনেটের মাধ্যমে আপনি তথ্য দিতে পারছেন না, সাবমিট করতে পারতেছেন না সার্ভারে। সেক্ষেত্রে আপনি যেখানে ইন্টারনেট পাবেন সেখানে এসে কিন্তু সাবমিট করতে পারেন, কারণ আমাদের এই অ্যাপটি অফলাইন বেস কিন্তু সেই ফিচারটিও অ্যাড করা আছে। তো আমরা যদি একটু দেখি যে কোনো কারণে যদি আমার অ্যাপে কোনো বাগ থাকে, ত্রুটি থাকে, সেক্ষেত্রে আমি কিভাবে সেটা শেয়ার করব আমার জেলা টেকনিক্যাল সুপারভাইজারের সাথে। আমি উপরে নেভিগেশন বারে ক্লিক করি, এখান থেকে জেনারেট এরর লগ আছে, জেনারেট এরর লগে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে আমার এখানে একটি এরর লগস ডট জেসন একটা ফাইল কিন্তু পাওয়া যাবে। সেটা আমরা এখানে যার কাছে শেয়ার করতে চাই সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা এখানে শেয়ার করতে পারবো। তো এই ছিল আমাদের ওভারঅল জিএস ম্যাপিং অ্যান্ড সিভিএস এই স্কিমের মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ, তথ্য সাবমিট করার প্রক্রিয়া। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে, এই সংক্রান্ত কোনো প্রয়োজন পড়ে, তবে অবশ্যই আমাদের টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা ভবিষ্যতে যদি আরো কোনো ধরনের অ্যাপ কোনো মডিফিকেশন, কোনো পরিবর্তন যদি আনি, সেক্ষেত্রে কিন্তু আমরা ভিডিও প্রকাশ করব। তো সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যে কোনো সমস্যা হবে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে সময় দেওয়ার জন্য, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।